আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম: দুঃসাহসী পথিক সাহিত্যিক সমরেশ বসু। লিখেছেন সৈকত আলী মোল্লা। একদিন বিকেলে অন্নদাশঙ্কর তাঁর বাড়িতে চা পানের জন্য ডেকেছিলেন। গিয়েছিলাম। পরিচয় হয়েছিল শ্রীযুক্ত লীলা রায়ের সঙ্গে। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন লেখো? তার চোখে ও ঠোঁটে ছিল স্নিগ্ধ হাসির কিরণ। খানিকটা বিব্রত হয়ে জবাব দিয়েছিলাম, জানবার জন্যেই লিখি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি জানবার জন্য? আমি একটুও না ভেবে বলেছিলাম, মানুষকে জানবার জন্য। মানুষকে জানার অন্তহীন পথে আজীবন অকুতভয়ে হেঁটেছেন সমরেশ বসু। চলতি পথের সীমানায় তার সাহিত্য বাঁক নিয়েছে অজস্রবার। সঙ্গে জীবনও ডানা মেলেছিল বিচিত্র আকাশে বেঁচে থাকার রং ছড়াতে। আধিপত্যবাদী দলতন্ত্র, সর্বগ্রাসী প্রতিষ্ঠান এবং মধ্যবিত্ত রক্ষণশীলতার বিরুদ্ধে তার মানব সন্ধানী অভিযান তাকে ব্যতিক্রমী বিশিষ্টতা দান করেছে। বিতর্ক এবং সাগ্রহ শত বর্ষ পরেও তার অনন্যতা। ঢাকা জেলার মুন্সিগ্রাম মহকুমার রাজনগর গ্রামে শতবর্ষ পূর্বে 11ই ডিসেম্বর সমরেশ বসুর জন্ম। স্কুলের বাঁধা গতের পড়াশোনায় প্রথম থেকেই তিনি পিছনের সারিতে। সপ্তম শ্রেণীতে অকৃতকার্য হয়ে কিশোর চলে আসেন নৈহাটিতে দাদার কাছে। অষ্টম শ্রেণীতে অকৃতকার্য হয়ে স্কুল শিক্ষার গণ্ডি থেকে বেরিয়ে এলো এই কিশোর। সঙ্গে ছিল ছবি আঁকা, বাঁশি বাজানো আর অভিনয় দক্ষতা। কিশোর বেলা থেকেই সমরেশের ছিল এক বিরল স্বাতন্ত্র্য। দুঃসাহসী সমরেশ বিয়ে করেছিলেন সাধারণ সংস্কারকে ছিন্ন ভিন্ন করে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঘর পেতেছিলেন বস্তিতে। জীবন সংগ্রামে চটকল মজদুরি থেকে ডিমের ঝুড়ি ফেরি কিছুতেই কুণ্ঠিত হননি। অসার দম্ভের কাছে মাথা নত করেননি। জগদ্দলের বস্তিতে তখন সমরেশের শ্রমিক জীবন। বামপন্থী সংগঠকদের তখন সেনা উদ্যোগ পর্ব। এরকমই একজন সংগঠক নেতা ছিলেন সত্যপ্রসন্ন দাশগুপ্ত। সত্য মাস্টার এই তরুণ শ্রমিকের সামনে তাত্ত্বিক লেখাপত্রের সঙ্গেই বিশ্ব সাহিত্যের উদার আকাশ মেলে ধরলেন। স্কুল পালানো সমরেশ গোগ্রাসে পড়তে থাকে ম্যাক্সিম গোর্কি, অস্ট্রোভস্কি, এলিয়া ইরেনব্রগ, এরিক মারিয়া রেমার্ক, লুসুন। এর পাশাপাশি দিনান্তে কর্মক্লান্ত সমরেশ মুক্তি খোঁজে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, সুবোধ ঘোষ আর প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যে। কিষাণচন্দ্র আর প্রেমচন্দ্র পড়ে সে ভারতবর্ষের গ্রামকে চিনতে পারে। জীবনের অভিজ্ঞতার রসে পুষ্ট তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির সমরেশ তৎকালীন অভিজাত পরিচয় পত্রিকায় একটি গল্প পাঠালেন, আদাব। 46-এর দাঙ্গার প্রেক্ষাপটে ঐকতানের দুন্দুভির ডাক এই সৃষ্টি বাঙালি পাঠক জনতাকে সচকিত করল। সাহিত্যের পাতায় উঠে এলো অন্তজ মানুষের জীবন আলেখ্য, অশ্রুতপূর্ব কথকথা। প্রত্যক্ষ জীবন যন্ত্রণা, শ্রমিক জীবনযাপন এবং সাহিত্যের বলিষ্ঠ মতাদর্শ সমরেশের গল্প উপন্যাসে গভীর প্রভাব ফেলেছে। নয়নপুরের মাটি তার প্রথম উপন্যাস। নায়ক মহিম শুধু শিল্পী নয়, প্রতিবাদী। হুগলি নদীর দুপারে গড়ে ওঠা কারখানাগুলির মানুষের জীবন আলেখ্য তাঁর রচনায়। তিনি আঁকড়ে ধরেছিলেন বিটি রোডের ধারে সেই সব মানুষকে যারা এখনও মনুষ্যতর জীবন যাপন করে, যাদের সামনে তিনি নতুন জীবনের স্বপ্ন আঁকতে চাইছিলেন। লিখেছিলেন উত্তরঙ্গ, জগদ্দল, বিটি রোডের ধারে, শ্রীমতী ক্যাফে। লুসুন বলেছিলেন, প্রতিভা স্বয়ং নয়, জনগণের গভীর সান্নিধ্য ছাড়া প্রকৃত প্রতিভা বিকশিত হতে পারে না। সমরেশ ছিলেন তেমনি জনমানস থেকে উঠে আসা শ্রেষ্ঠ প্রতিভা। ছোট গল্পের ক্ষেত্রেও তিনি দেখিয়েছিলেন অসাধারণ মুন্সিয়ানা। নিম্নবর্গের মানুষের জীবনচর্চা এবং মানবতার জয়গান তার ছোট গল্পগুলিকে অমরত্ব দিয়েছে। আদাবের ধারাবাহিকতায় তার রচনা কিমলিস, পারি, মানুষ রতন, এসমাগলার, রং এই গল্পগুলি বাংলা সাহিত্যের চিরন্তন সম্পদ। আর রামকিঙ্কর, তিনিই ছিলেন সমরেশের আত্মপ্রকৃতি। অন্তজ শিল্পী রামকিঙ্কর মধ্যবিত্ত সমাজের কাছে যে আঘাত পেয়েছেন, ভুক্তভোগী সমরেশ ছাড়া সে কথার কে বুঝবে? সেই রামকিঙ্করকে নির্মাণ করতে চেয়েছিলেন মহাকাব্যিক উপন্যাসে। নৈহাটির সেই বিদ্রোহী কিশোর শিল্প সৃষ্টির উদগ্র বাসনায় যার যাত্রা শুরু, আজীবন নিঃসঙ্গ একাকী ছিলেন। রামকিঙ্করও তো ছিলেন তেমনি যন্ত্রণা দগ্ধ একক শিল্পী। জয়া আপ্পাস্বামী রামকিঙ্করকে বলেছিলেন বিদ্রোহী শিল্পী। সমরেশও আজীবন বিদ্রোহী। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৈকত আলী মোল্লা।